আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি নাসির ফারুক, প্রভাষক, ফিন্যান্স ব্যাংকিং বিমা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়টির নাম হলো ঝুঁকি ও মুনাফার হার। অর্থাৎ এই অধ্যায়টি থেকে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট যাদের তোমাদের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা সামনে চলে আসতেছে, যার কারণে তোমাদের প্রিপারেশনটা সেভাবে নিতে হবে। আর একাদশ শ্রেণীর স্টুডেন্টদের নেক্সট সিলেবাসে আমাদের এই অধ্যায়টি রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করব। অর্থাৎ এর আগে আমরা অনেকগুলো থিওরিক্যাল সাবজেক্ট বা থিওরিক্যাল লেকচার দিয়েছি। দ্যাট ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে আমরা একটা শখ দেখিয়েছি যে আমরা ঝুঁকি মুনাফার হার বের করার জন্য কি কি শখ বা কি কি ম্যানুয়াল ফলো করতে হবে। আমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেখানে। তাছাড়া হলো ঝুঁকির প্রকারভেদগুলো নিয়ে, যেমন স্পেশালি ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, তারপরে যেটা কোম্পানির ঝুঁকি, বাজার ঝুঁকি, একক ঝুঁকি ও পোর্টফোলিও ঝুঁকি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ঝুঁকির বিভিন্ন সাইডগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলার চেষ্টা করেছি, যাতে করে তোমরা সহজে প্রত্যেকটি টপিককে তুমি সহজে ইজি ধরতে পারো। আর আমি আর কয়েকটা কথা বলেছি যে এই অধ্যায়ের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমাদের এই অধ্যায়ের ম্যাথমেটিক্স গুলো জাস্ট দুইটি টার্মে, একটা হলো সময় দেওয়া থাকবে বা সম্ভাবনা থাকবে। যদি সময় থাকে তার ফর্মুলাটা এক ধরনের হয়ে থাকে, আর সম্ভাবনা থাকলে ফর্মুলাটা আরেক ধরনের হয়ে থাকে। জাস্ট এই দুইটি ফর্মুলা অ্যাপ্লাই করে বা দুই নিয়মের অঙ্কগুলো শিখে তুমি ইজিলি একটি ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি ক্রিয়েটিভ কোশ্চেন এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একটা বোর্ডে আমি একটি ক্রিয়েটিভ কোশ্চেন লিখেছি। এগুলো প্রশ্নে বিভিন্ন সালে এই প্রশ্নগুলো এসেছে। এই ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ এই দাঁচের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো পরীক্ষা এসে থাকে। দ্যাটস ওয়াই আমি আজকে একটি ক্রিয়েটিভ কোশ্চেন এখানে তোমাদের জন্য দিয়েছি। তো ফার্স্টে দেখি আমরা উদ্দীপকে কি বলেছে। দেখো, একটি প্রতিষ্ঠানের দুটি প্রতিষ্ঠানের এখানে ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ দুটি প্রতিষ্ঠানের আয়ের হার বা মুনাফার হার দেওয়া আছে, তার টোটাল সময় দেওয়া আছে। অর্থাৎ একটা প্রত্যেকটি প্রতিষ্ঠানে এখানে কয় বছর মেয়াদি, 1 2 3 4 5, অর্থাৎ 5 বছর মেয়াদি দুটি প্রকল্পের প্রত্যাশিত আয় দেওয়া আছে। প্রকল্প দুইটির নাম হলো, একটি হলো এ কোম্পানি আর একটা হলো বি কোম্পানি, অর্থাৎ দুটি কোম্পানির নাম এখানে মেনশন করা আছে। তাহলে উদ্দীপকটা এরকম হতে পারে, এ এবং বি কোম্পানি দুটির প্রত্যাশিত আয়ের হার নিম্নে দেওয়া হলো। সো এখানে দেওয়া আছে, দেখো ফার্স্টে কি দেওয়া আছে। দেখো, প্রথম দেওয়া আছে বছর। আমরা জানি বছর থাকলে অঙ্কগুলো এক ধরনের করতে হয় বা একভাবে করতে হয়, আর বছর না দেওয়া থাকলে ভিন্নভাবে বা ভিন্নভাবে, অর্থাৎ সম্ভাবনা তখন দেওয়া থাকে, তখন সম্ভাবনা দিয়ে আমরা সাধারণত অঙ্কগুলো করে থাকি। তাহলে দেখো প্লিজ, প্রথম বছর দেওয়া আছে 1 2 3 4 5টি, অর্থাৎ 5 বছরের টোটাল ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। দেন কি লেখা আছে প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে ফার্স্টে মুনাফার হার। মুনাফার হার এ কোম্পানির ক্ষেত্রে দেখো 10% 2011 সালে, বি কোম্পানি 15%, 2012 সালে 12% -5%, 2013 সালে 8% এবং 16%, 2014 সালে 10%, 25% এবং 2015 সালে 15% দেওয়া আছে। এটি হলো মুনাফার হার বা প্রত্যাশিত আয়ের হার। আর পরবর্তী দেখো ক্রিয়েটিভ কোশ্চেনগুলো, জাস্ট আমি এখানে ভ্যারাইটিস কোশ্চেনগুলোকে অ্যাড করেছি, যেমন একাধিক কোশ্চেন একত্রে দিয়েছি, যাতে করে যে কোনো প্রশ্ন আসলে আমরা সেগুলো অ্যান্সার করতে পারি। যেমন একটা বলছি ঝুঁকি, পরে বলছি অনিশ্চয়তা কাকে বলে, অর্থাৎ ঝুঁকি বা অথবা অনিশ্চয়তা কাকে বলা হয়ে থাকে। যে কোনো একটি অপশন আমরা পরীক্ষা আসতে পারে সাধারণত। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে হলো ঝুঁকি কাকে বলে। আমরা এই ব্যাপারে অবশ্যই আলোচনা করেছিলাম। ঝুঁকি বলা হয়ে থাকে সাধারণত আমরা যে কোনো কাজ বা যে কোনো বিজনেস বা যে কোনো ফিউচারে যে কোনো কিছু শুরু করি না কেন, কোনো কাজের ক্ষেত্রে আমাদের যে অনিশ্চয়তা, যে ক্ষতি হওয়ার সম্ভাবনা, আমরা যা চাচ্ছি তা যদি না পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, তখন সেখানে অবশ্যই ঝুঁকি রয়েছে। কারণ ঝুঁকির কারণে কোনো কিছু যা চাচ্ছি তা পাচ্ছি না। আর যদি আমরা ভবিষ্যতে যা চাবো ঠিক হুবহু সেই জিনিসটাকে যদি সমান হারে পাওয়া যায়, তখন সেখানে ঝুঁকি নেই। তাহলে আমরা কি বলতে পারি, আমরা
যে কোনো বিনিয়োগ থেকে আমরা যা আশা করি তা থেকে যদি হয়তো বেশি আসতে পারে কম আসতে পারে, তাহলে আমরা যা আশা করি এটাকে বলা প্রত্যাশিত মুনাফার হার। সো আমি যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে প্রত্যাশিত আয়ের হার এবং প্রকৃত আয়ের হারের বা অর্জিত আয়ের হারের ব্যবধানকে ঝুঁকি বলা হয়ে থাকে। যেমন আমি যদি বলতে চাই, যেমন আমি একটা প্রকল্পে বিনিয়োগ করেছি, আমি প্রত্যাশা করেছি আমার 18% মুনাফা হবে। এখন প্রকৃত বা অর্জিত আয়ের হার আমি অর্জন করেছি বা প্রকৃত আয়ের হার প্রকৃত আমি 15% মুনাফা অর্জন করতে পেরেছি। তাহলে পারিনি কত পার্সেন্ট? প্রিয় শিক্ষার্থী, আমরা 3% কি মুনাফা অর্জন করতে পারিনি। কারণ হলো কি, এটা অনিশ্চয়তার কারণে বা ঝুঁকির কারণে 3% আমাদের প্রফিট আসেনি। এমন আছে যে আমি যা প্রত্যাশা করছি আমার প্রকৃত আয়ের হার তার চেয়ে বৃদ্ধিও পেতে পারে। যেমন আমরা প্রত্যাশিত আয়ের হার 18% ছিল, প্রকৃত আয়ের হার 20% চলে আসছে। সো আমাকে অ্যাক্সেস কত বেশি আসছে? 2% বেশি চলে আসছে। সো প্রত্যাশিত আয়ের হার থেকে প্রকৃত আয়ের হারের ব্যবধানকে ঝুঁকি বলে। এখানে বলা হয়নি যে কম বা বেশি, কম হলেও ঝুঁকি এবং বেশি আসলেও কি ঝুঁকি, অর্থাৎ ঝুঁকির ফলাফলের কারণেই এটা সৃষ্টি হয়ে থাকে। সো তাহলে আমরা সহজে কি বলতে পারি যে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে যে ব্যবধান সৃষ্টি করে, যে পার্থক্য সৃষ্টি করে, তাকে ঝুঁকি বলা হয়ে থাকে। আমাদের পরের প্রশ্নটি হলো অনিশ্চয়তা কাকে বলা হয়ে থাকে? প্রিয় শিক্ষার্থী, এটাও একটি কোশ্চেন। সাধারণত আমাদের পরীক্ষা প্রশ্ন আসে যে ঝুঁকি কাকে বলে, অনিশ্চয়তা কাকে বলে, ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা অনিশ্চয়তা কাকে বলে সেই সম্পর্কে যদি বলতে চাই, অনিশ্চয়তা হলো যে যে ব্যাপারে আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে না, বা যে ব্যাপারে আমাদের কোনো জ্ঞান থাকে না, যেটা আমরা নির্ধারণ করতে পারি না। অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, ভবিষ্যতে কোনো ক্ষতি হবে এই ব্যাপারে, বা ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটবে এই ব্যাপারে যদি আমাদের কোনো ইনফরমেশন না দেওয়া থাকে, বা ইনফরমেশন যদি যারা না থাকে, তখন সেখান থেকে সাধারণত কি অনিশ্চয়তা সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না সেই সম্পর্কে যদি আগে থেকে ধারণা না থাকে, তাকে কি বলা হয়? অনিশ্চয়তা বলা হয়ে থাকে। যেমন আমি যদি কয়েকটি উদাহরণ দিই, যেমন আমরা জানি ভূমিকম্প হয়, কিন্তু ভূমিকম্প কখন ঘটবে এটা কিন্তু মানুষ আগে থেকে বলতে পারে না। তারপর হলো যেটা একজন সন্তান কখন ভূমিষ্ঠ হবে, বা একজন সন্তান কখন মায়ের পেটে আসবে, এটা কেউ বলতে পারবে না, এটা আল্লাহ না দিলে। তারপর হলো যেটা একজন ব্যক্তি মৃত্যুবরণ কখন করবে, এটাও কি কেউ বলতে পারে না। কে কত বছর বাঁচবে সেটাও কি কেউ বলতে পারে না। আমি আজকে সুস্থ আছি, আগামীকাল সুস্থ থাকবো কিনা সেটাও কেউ বলতে পারে না। এই সবগুলোই কি অনিশ্চয়তা। আবার আরো কিছু অনিশ্চয়তা আছে যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে দেখে থাকি। যেমন একটি দেশের পরিস্থিতির উপর নির্ভর করে শেয়ার বাজারের সূচক বা মূল্য। তারপর যেটা যে কোনো ব্যবসা বাণিজ্য, যেমন আজকে দেশের অবস্থা খুব ভালো, আজকে প্রচন্ড গরম ছিল। সো আমি একটা প্রোডাক্ট তৈরি করছি যেটা গরমের জন্য সবচেয়ে উপযোগী, যেমন ঠান্ডা জাতীয় উপাদান আইসক্রিম। কিন্তু হঠাৎ করে দেখি রাতের বেলা আবহাওয়া খুব খারাপ হওয়ার কারণে কালকে থেকে ঝড়, ঘূর্ণিঝড়, তারপর বৃষ্টি হতে পারে। এই যে ঝড়, ঘূর্ণিঝড়, বৃষ্টি, এটা কিন্তু আমি আগে থেকে ধারণা করতে পারবো না, যার কারণে আমার কি আর্থিকভাবে কি বিশাল লস বা ক্ষতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে আছে। আরো কিছু আছে, যেমন আমরা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করি। যেমন শীতকালীন পণ্য তৈরি করছি, অনেকদিন শীত থাকবে, প্রচুর শীত থাকবে, বাট সে অনুপাতে শীত যদি নাও থাকতে পারে। সো আমি ফিউচার সম্পর্কে কোনো কিছু ক্লিয়ারলি কিছু বলতে পারি না। যেহেতু ফিউচার সম্পর্কে যে জিনিসটাকে আমরা নির্ণয় করতে পারি না, ধারণা নিতে পারি না, এটাকে অনিশ্চয়তা বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের পরবর্তীতে দেখো খ নাম্বার প্রশ্নটা হলো ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, বাজার ঝুঁকি কাকে বলে। এখানে অনেকটি প্রশ্ন, একটা ব্যবসায়িক ঝুঁকি, 2 নম্বর আর্থিক ঝুঁকি, 3 নম্বর বাজার ঝুঁকি কাকে বলা হয়ে থাকে। এই কোশ্চেনগুলো আমরা অবশ্যই ক্লাসে অনেকটাই এক্সারসাইজ করিয়েছি এবং তোমাদের আরো ক্লাস নিয়েছি সেখানে। যেহেতু এখানে ক্রিয়েটিভ কোশ্চেন আমি দিয়েছি, যার কারণে আমি এখানে আলোচনা করতেছি। সেটা হলো 1 নম্বর হলো ব্যবসায়িক ঝুঁকি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকেই যাদের বিশেষ করে ব্যবসায় বাণিজ্য রয়েছে, তাছাড়া হলো যেটা যে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু ধরনের বা কিছু খরচ থাকে যেটা সর্বদাই হয়ে থাকে।
যেমন খরচগুলোর মধ্যে আছে যেমন ভাড়া, মজুরি, তারপর হলো যেটা ইলেকট্রিসিটিস বিল, এনাদার সাপ্লাইজ বিল, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, কাঁচামাল ক্রয়, এই সমস্ত এই সমস্ত লেনদেনগুলো করার জন্য অর্থের প্রয়োজন পড়ে, অর্থাৎ কিছু অর্থ সবসময় হাতে রাখতে হয়। তো এই ধরনের খরচগুলো মেটানোর জন্য প্রতিষ্ঠানে কিছু লাভ বা কিছু আয়ের প্রয়োজন পড়ে। আর সাধারণত একটা প্রতিষ্ঠান তার বিক্রয় থেকে মুনাফা অর্জন করে থাকে, যার কারণে একটি প্রতিষ্ঠান যখন তার বিক্রয়লব্ধ আয় দিয়ে যদি তার ব্যয় পরিশোধ না করতে পারে, তখন যে ঝুঁকির সৃষ্টি হবে, তখন যে ক্ষতির সৃষ্টিটা হবে, এটাকে বলা থেকে ব্যবসায়িক ঝুঁকি। যেমন আমি একটা প্রতিষ্ঠানের ধরতে পারি প্লিজ, যেমন চলতি খরচ আছে আমাদের 10%, বাট আমাদের আয় যদি হয় 20%, তাহলে কি ইজিলি প্রতিষ্ঠানের আরো 10% অর্থ কি সবসময় থেকে যাবে। বাট প্রতিষ্ঠানের এই ক্ষেত্রে কি প্রতিষ্ঠান চলতি বা এই ক্ষেত্রে প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হবে না। কিন্তু প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন কখন হবে? যদি দেখে প্রতিষ্ঠানের চলতি খরচ 10%, বাট তার আয় হয়েছে মাত্র 8%, তাহলে কি প্রতিষ্ঠানের এখনো ঘাটতি আছে 2%, অর্থাৎ এখনো কিছু খরচের অর্থ পরিশোধ করা হয়নি। এই সময় প্রতিষ্ঠান যে সমস্যার সৃষ্টি হয়, প্রতিষ্ঠানের যে বিপদের সম্মুখীন হয়ে থাকে, এই সম্মুখীন বা এই বিপদকে বলা হয়ে থাকে ব্যবসায়িক ঝুঁকি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নাম্বার হলো দেখো আর্থিক ঝুঁকি কাকে বলা হয়। আমরা জানি কাম্য মূলধন কাঠামো কাকে বলে। কাম্য মূলধন কাঠামো বলতে যে মূলধনে ঋণ নেওয়া হয়ে থাকে। আর সাধারণত আর্থিক ঝুঁকি কখন সৃষ্টি হয়? একটা প্রতিষ্ঠানের যখন নিজস্ব মূলধনের সাথে ঋণ সংগ্রহ করা হয়, অর্থাৎ ঋণ একত্র করা হয়, তখন এই ঋণের জন্য আমরা একটা প্রতিষ্ঠান কিন্তু দায়ী হয়ে থাকে। অর্থাৎ কোথাও থেকে ঋণ গ্রহণ করলে তখন প্রতিষ্ঠান দায়ী হয়ে থাকে। তখন এই দায় পরিশোধ করতে দুই ভাবে, একটা হলো ঋণের সুদ দিতে হবে, 2 নাম্বার হলো ঋণের টাকা অবশ্যই প্রতিষ্ঠান পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠান ভালো অবস্থায় হোক, খারাপ অবস্থা হোক, প্রফিট হোক না হোক, যে কোনো সিচুয়েশনে প্রতিষ্ঠানের ঋণের টাকা অবশ্যই তার দিতে হবে। যদি প্রতিষ্ঠান কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করে সে ঋণের অর্থ পরিশোধ করতে না পারে, অথবা ঋণের সুদ দিতে না পারে, অথবা দুটি যদি না দিতে পারে, পরিশোধ করতে না পারে, তখন যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা আর্থিক ঝুঁকি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি বুঝতে পারছো। তাছাড়া আমি বেসিক বলি যে আর্থিক ঝুঁকি বেসিক্যালি সৃষ্টি হয় ঋণ গ্রহণ করার কারণে। ঋণ গ্রহণ করলেই ঋণের জন্য কি সাধারণত যদি সুদ দিতে না পারে বা ঋণের আসল অর্থ পরিশোধ করতে না পারলে যে ঝুঁকির সৃষ্টি হবে তাকে আর্থিক ঝুঁকি বলা হয় থাকে। আর আর্থিক ঝুঁকির কারণে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, আবার সুযোগ সুবিধাও রয়েছে। যেমন আর্থিক ঝুঁকি নেওয়ার কারণে প্রতিষ্ঠান বা ঋণ নেওয়ার কারণে প্রতিষ্ঠানের কর সুবিধা বা কর অবকাশ পাওয়া হয়ে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের আয়ের উপর কর দিতে হয় না যদি সে ঋণ নিয়ে থাকে। অর্থাৎ যে পরিমাণ ঋণ নিয়েছে সেই পরিমাণ কি তার কর অবকাশ পেয়ে থাকে, এই ধরনের সুবিধা পেয়ে থাকে। 2 নাম্বার সমস্যা সৃষ্টি আছে, যেমন আর্থিক ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতেও পারে, যার কারণে যে কোনো সময় ঋণ গ্রহণ করার ক্ষেত্রে একটি ন্যূনতম মাত্রা, একটা ব্যালেন্স রেখে ঋণ নিতে হয়। যেমন প্রতিষ্ঠানের সম্পদ যদি 2 টাকা থাকে 1 টাকা, অর্থাৎ 2:1 অনুপাতে ঋণ গ্রহণ করলে প্রতিষ্ঠান সাম্য অবস্থা থাকতে পারে এবং প্রতিষ্ঠান ঋণের টাকা কি সে পরিশোধ করার ক্ষেত্রে সামর্থ্য হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি দুইটা বুঝতে পারছি। একটা হলো আর্থিক ঝুঁকি, 2 নাম্বার হলো একটা ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। 3 নাম্বার বাজার ঝুঁকি কাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে বাজার ঝুঁকি আর একটা হলো কোম্পানির ঝুঁকি, 2 ধরনের ঝুঁকি থাকে। আমরা এক ধরনের ঝুঁকি এখানে বলছি যে বাজার ঝুঁকি কাকে বলে। এটাকে সাধারণত ইংলিশে একটাকে বলা হয় সিস্টেম্যাটিক রিস্ক এন্ড আনসিস্টেম্যাটিক রিস্ক। ওকে স্টুডেন্ট, বাজার ঝুঁকিটা কি, জাস্ট আমরা যদি এটাকে বলতে চাই, বাজার বলতে কি বোঝায়? বাজার বলতে বোঝাচ্ছে সামগ্রিক উপাদান যেখানে থাকে, সামগ্রিক উপাদান, সামগ্রিক বিক্রেতা, সামগ্রিক কোম্পানির মালিক। বিজনেসের ক্ষেত্রে যেমন ব্যাংকের বাজার বোঝাতে সমস্ত ব্যাংক থাকবে। তারপরে যেটা কাঁচামালের বাজার, সমস্ত কাঁচামাল থাকবে। দোকান, যে বাজারে সাধারণত বিভিন্ন ধরনের ভ্যারাইটিস দোকানও থাকে। তাই বাজার ঝুঁকি বলতে বলছে যে ঝুঁকিটা একটা প্রতিষ্ঠানের নয়, সামগ্রিক দেশের উপর বা সামগ্রিক বিশ্বের উপর প্রভাব বিস্তার করে, এবং যে ঝুঁকিটা কোনো ব্যক্তি ইচ্ছা করলে
সে এককভাবে পরিহার করতে পারবে না। অর্থাৎ যে ঝুঁকিকে একটা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কি করতে পারে না, পরিহার করতে পারে না, অ্যাভয়েডেবল নয়, তাকে বলা হয় থেকে বাজার ঝুঁকি। অর্থাৎ সমস্ত বাজারকে ঘিরে যে ঝুঁকিটা বিদ্যমান। এখন এটাকে আসলে কেন পরিহার করা যায় না, সেটা হলো আমরা জানি কোম্পানির ঝুঁকি যখন সৃষ্টি হয় তখন যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। সো একটা কোম্পানির সমস্যা সৃষ্টি হলো, ওই মালিক যদি তাদের সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলে তাহলে কি তার ঝুঁকি চলে যাবে। কিন্তু একই সাথে যদি সমস্ত প্রতিষ্ঠানের সমস্যা সৃষ্টি হয় বা 5টা প্রতিষ্ঠানের সমস্যা সৃষ্টি হয়, তখন একজন ব্যক্তি সে তার প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করতে পারে, বাট সবগুলো প্রতিষ্ঠানের সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ হলো সবগুলো প্রতিষ্ঠানের মালিক সে নয়। এই জন্য বাজার ঝুঁকিকে পরিহার করা যায় না। অর্থাৎ তাহলে বলতে পারি আমরা যে ঝুঁকি একটি সামগ্রিক উপাদানগুলোর উপর প্রভাব বিস্তার করে এবং যা পরিহার করতে পারে না তাকে বাজার ঝুঁকি বলা হয়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা গ নাম্বার প্রশ্ন দেখি, প্রকল্প ক এর আদর্শ বিচ্যুতি কত। সো আমরা এই প্রশ্নটিকে ফার্স্টে অ্যান্সার করব। আদর্শ বিচ্যুতি বের করার ক্ষেত্রে আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। সেটা হলো আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে, একটা হলো যদি সময় দেওয়া থাকে, আরেকটা হলো যদি সম্ভাবনা থাকে। ফার্স্টে দেখতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কের মধ্যে দেখো ফার্স্টে বছর বা সময়, বছরকে বা সময় একই কথা, বছর দেওয়া আছে, সো সম্ভাবনা নেই। যদি বছর দেওয়া থাকে তাহলে তাদের ফর্মুলাটা এক ধরনের, আর যদি সময় সম্ভাবনা থাকে তাহলে সূত্রটা আরেক ধরনের হয়ে থাকে। তাহলে যদি বছর দেওয়া থাকে, আদর্শ বিচ্যুতি বের করার ক্ষেত্রে সর্বপ্রথম বের করতে হবে গড় আয় বা গড় মুনাফার হার। আমরা ইনশাআল্লাহ আজকে সেগুলো বের করতেছি। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট হলো ফর্মুলা। আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। দেখো এখানে ফর্মুলা বসানোর ক্ষেত্রে আমরা যা বসাবো সেটা হলো দেখো একটা আমাদের ফর্মুলা হবে গড় মুনাফার হার। ওকে প্রিয় শিক্ষার্থী, এটাকে বলা থেকে সাধারণত আর ভার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আর ভার সমান সমান সূত্রটা হবে এরকম r1 প্লাস r2 প্লাস r3 প্লাস r4 প্লাস r5, অর্থাৎ 5টি প্রকল্প দেওয়া আছে ডিভাইডেড n। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন প্রকল্প যেহেতু এ এর কথা বলা হয়েছে, সো আমরা প্রকল্প এ, আমরা এখানে প্রকল্প এ লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যদি প্রত্যেকটি মান বসে, দেখো r1, এখানে মুনাফার হারকে সাধারণত r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হবে r1, এটা হবে r2, এটা r3, এটা r4, এটা r5, সেম ভাবে একই কথা এটার ক্ষেত্রে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, r1 যদি বসে, এখানে r1 হবে 10 প্লাস r2 হবে 12 প্লাস 8 প্লাস 10 প্লাস 15, ডিভাইডেড কত হবে 5 বছর। অর্থাৎ এই সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের গড় মুনাফার হার বের হবে। তাহলে এ প্রতিষ্ঠানের গড় মুনাফার হার আসতেছে আমাদের দেখো 11%। আমরা এই গড় মুনাফার হারের মাধ্যমে প্রকল্প এ এর আদর্শ বিচ্যুতি বের করতে পারবো। কিভাবে দেখো প্লিজ শিক্ষার্থী, আমরা জানি আদর্শ বিচ্যুতি সমান সমান আদর্শ বিচ্যুতিকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সো সিগমা সমান সমান সূত্রটা এরকম হবে r1 মাইনাস r ভার হোল স্কয়ার প্লাস r2 মাইনাস r ভার হোল স্কয়ার ডট ডট। অর্থাৎ এইভাবে প্রকল্প যদি থাকে এখানে 1 2 3 4 5টা, অর্থাৎ 5 বছরের ডাটা থাকে, এখানে 5 বছর পর্যন্ত হবে, আর ডিভাইডেড n মাইনাস এর 1, n মাইনাস 1, অর্থাৎ যত বছর আছে তা থেকে 1 বাদ দিতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, এখানে r ভারের মান আমরা 11% পেয়েছি। তাহলে টোটাল মানগুলোকে যদি আমি বসাই, দেখো তাহলে আমরা যে ডাটাটাকে পাবো, তাহলে প্রথম হবে দেখো r1 এর মান আছে 10%, আমরা 10% বসাইছি, মাইনাস r ভারের মান ছিল 11% হোল স্কয়ার। অনুরূপভাবে r2 দেওয়া আছে দেখো 12% মাইনাস 11% হোল স্কয়ার। পরবর্তীতে আছে 8% মাইনাস
11% হোল স্কয়ার 10% মাইনাস 11% হোল স্কয়ার, এবং সর্বশেষ যে ডাটাটি আছে সেটা হলো আমাদের শিক্ষার্থী, আমি জাস্ট এই মানগুলো একটু মুছে দিচ্ছি, জাস্ট এটা মুছে দিচ্ছি শুধু এই ডাটাটাকে তোলার জন্য। এখানে সর্বশেষ ডাটা ছিল 15% মাইনাস 11% হোল স্কয়ার। তাহলে ডাটা একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, সো পাঁচটা দেওয়া আছে, সো আমাকে এখানে হবে 5 মাইনাসের 1। সো এই টোটাল মানটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা টোটাল মানগুলোকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যদি মানগুলোকে বসাই, তাহলে আমাদের ফার্স্টের যে ডাটাটা আছে ডাটার মান আসবে 2.64। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে প্রকল্প ক এর আদর্শ বিচ্যুতি, প্রকল্প ক না লিখে আমরা প্রকল্প এ এর লিখব। প্রকল্প এ এর আদর্শ বিচ্যুতি বের করতে পারছি। প্রকল্প এ এর ক্ষেত্রে আদর্শ বিচ্যুতির মান আসছে 2.64%। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নের অ্যানসারটা সহজে বুঝতে পেরেছো। এখন আমরা যাব ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার বলছে, দেখো কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। সো আমরা যদি কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ, কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ এটা নির্বাচন করতে চাই, তাহলে দুটি প্রকল্পেরই আদর্শ বিচ্যুতি বের করতে হবে এবং কোম্পানির ভেদাঙ্ক বের করতে হবে। সো ভেদাঙ্ক বের করার ক্ষেত্রে অথবা বিভেদাঙ্ক এটা বের করতে হবে। এটা বের করলে সাধারণত দেখতে হবে যার মান বেশি সেটি বেশি ঝুঁকিপূর্ণ। সো যার কারণে আমরা প্রকল্প এ এর মান বের করেছি দুটি, একটা হলো প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি। প্রকল্প বি এর ক্ষেত্রে সেম ভাবে আমরা মানগুলো বের করব, দেন আমরা সিদ্ধান্ত দেব। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এখানে রুটগুলো লেখা রাখতেছি। আমরা প্রকল্প এ এর ক্ষেত্রে গাণিতিক গড় পেয়েছিলাম আমরা 11%, এবং সিগমা বলতে বলছে আদর্শ বিচ্যুতি পেয়েছে 2.64%। আমরা এখানে সেম ভাবে স্টুডেন্ট আমরা এখানে প্রকল্প বি এর মান বের করব। তাহলে প্রকল্প বি এর ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থী, কি বের করব? গড় মুনাফার হার। একই কথা, একই ভাবে আমরা এটা যেহেতু প্রথম, তাহলে কি এটা R1, এটা R2, এটা R3, R4, R5। তাহলে প্রথম দেখো R1 এর মান দেওয়া আছে 15%, সো আমরা 15% বসাইছি, পার্সেন্ট না দিলেও চলবে। এখানে মাইনাসের 5 প্লাস 16 প্লাস 25 প্লাস 15 ভাগ হবে 5। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা বি প্রকল্পের ক্ষেত্রে, এখন বি প্রকল্পের ক্ষেত্রে আমাদের গড় মুনাফার হার আসছে 13.2%। ওকে, আমরা 13.2% কি এখানে বি প্রকল্পের মান পেয়ে গেছি। এখান থেকে আমরা কি বের করব প্রিয় শিক্ষার্থী? আমরা জানি এখান থেকে আমরা আদর্শ বিচ্যুতি বের করব। যেহেতু আদর্শ বিচ্যুতি বের করতে হবে, আমরা জাস্ট এই মানটাকে একটু দূরে রেখি। এখানে এ কোম্পানির ক্ষেত্রে আর ভারের মান এসেছিল 11%, সিগমার মান এসেছিল 2.64%। ওকে, আমরা বি প্রকল্পে লিখব আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি দেখো প্রিয় শিক্ষার্থী, আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করে। সো সেম ভাবে আমরা সূত্রটা বসাবো R1 মাইনাস R বার হোল স্কয়ার, R2 মাইনাস R বার হোল স্কয়ার ডট ডট ডিভাইডেড n মাইনাসের 1। সো আমরা যদি টোটাল মানগুলোকে বসাই, তাহলে দেখো R1 দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে R1 আসছে এখানে প্রথম 15% মাইনাস 13.2 হোল স্কয়ার প্লাস, পরবর্তীতে আছে মাইনাসের 5% মাইনাস 13.2 হোল স্কয়ার প্লাস 16% মাইনাস 13.2% হোল স্কয়ার, দেন আসছে 25% মাইনাস 13.2% হোল স্কয়ার প্লাস 15 মাইনাস 13.2 হোল স্কয়ার
ভাগ হবে, দেখো প্রিয় শিক্ষার্থী এখানে এন, এন বলতে 5 বছর থেকে 1 বছর আমরা বাদ দিব। সো আমাদের এই টোটাল মানগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের দ্বিতীয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ বি প্রকল্পের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে 11%। সো প্রিয় শিক্ষার্থী আমরা এ এবং প্রকল্প বি দুটির মান বের করছি। বের করার পরে আমাদের ফাইনালি আমাদেরকে বের করতে হবে বিভেদাঙ্ক। আমাদের বিভেদাঙ্ক বের করার পরে দেখব যার মান বেশি সেই প্রকল্পটি কি বর্জনযোগ্য। সো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে গড় মুনাফার হার পেয়েছি এবং আদর্শ বিচ্যুতি পেয়েছি। সো আমরা বি প্রকল্পের বিভেদাঙ্ক বের করতেছি। তাহলে দেখো প্লিজ এ এর বের করছি, আমরা বি এর বের করতেছি। এখানে গড় মুনাফার হার ছিল 13.2% এবং সিগমার মান বের করছি আমরা 11%। অতএব প্রকল্প এ, প্রকল্প কয়টা আছে প্রিয় শিক্ষার্থী? দেখো এক নম্বর এ এর ক্ষেত্রে আর একটা বি এর ক্ষেত্রে। দেখো আমরা জানি বিভেদাঙ্ক, বিভেদাঙ্কের ফর্মুলাটা ফার্স্টে লিখতে হবে। তাহলে দেখো বিভেদাঙ্ক, বিভেদাঙ্ককে সাধারণত সিবি দ্বারা প্রকাশ করে। সো সিবি সমান সমান সূত্রটা হবে সিগমা ডিভাইডেড গাণিতিক গড় ইনটু 100। ওকে প্রিয় শিক্ষার্থী আমরা এই ফর্মুলাটা দুই জায়গায় বসাবো। একটা এ প্রকল্পের ক্ষেত্রে, সো এ প্রকল্পের ক্ষেত্রে সিবি সমান সমান, দেখো সূত্রটা কি সিগমা, সিগমা হলো 2.64, এটাকে লেখা যায় 0.264 ভাগ 0.11 ইনটু 100। এখানে একই ভাবে সিবি সমান সমান 0.11 ডিভাইডেড 0.132 ইনটু 100। ওকে প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই দুটি প্রতিষ্ঠানের সিবি বের করি তাহলে এ কোম্পানির সিবি আমাদের আসতেছে দেখো 24%, আর বি প্রতিষ্ঠানের সিবি আসতেছে দেখো 83.33%। প্রিয় শিক্ষার্থী আমরা এই দুটি মানকে বের করছি ফার্স্টে। বের করার পরে দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব যে দেখব যে কার মান বেশি। যার মান বেশি থাকবে তার ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি। সো প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে 24% হলো এ প্রকল্পের কোভ্যারিয়েন্স অর্থাৎ বিভেদাঙ্ক, আর বি প্রকল্পের ক্ষেত্রে কোভ্যারিয়েন্সের মান আসছে 83.33%। সো এটা আলটিমেটলি এর মান অনেক বেশি এবং এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এইভাবে তোমরা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে বা ঝুঁকি মুনাফার হারের ক্ষেত্রে এই ধাঁচের অঙ্কগুলো থাকলে যে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য কোনটি বর্জনযোগ্য, তাহলে এখানে বর্জন করার ক্ষেত্রে বি বাদ দিব, এ গ্রহণ করব। যে কোনো এক ধরনের প্রশ্ন আসতে পারে, অথবা আসতে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ কোনটি কম ঝুঁকিপূর্ণ। সো এখানে ঝুঁকি কম হলো এ প্রকল্প, ঝুঁকি বেশি হলো বি প্রকল্প। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া যদি কনফিউশন থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।